This call is now being recorded. Good evening, everyone. আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় এইচডি হোমিও মেডিকেল একাডেমি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব চতুর্থ বর্ষের সার্জারি ক্লাস নিয়ে। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। সার্জারি সম্পর্কে আসলে আমরা অনেকেই অনেক রকম আমাদের কাছে তথ্য রয়েছে, বিশেষ করে যারা আমরা ডিএসএমএস অধ্যয়ন করছি চতুর্থ বর্ষের প্রথম ক্লাস, হয়তো আপনারা এর মধ্যে অনেকেই আছেন যারা ডিএসএমএস কমপ্লিট করেছেন, প্রফেশনে আছেন। তো আমার মনে হয় যে আজকে নতুন ভাবে নতুন আঙ্গিকে সার্জারি যে ক্লাসটা আছে আমি এটা উপস্থাপন করতে চলেছি। আশা করি আপনারা যদি আমার সাথে দীর্ঘ 1 ঘন্টা সময় দেন, যদি সম্পূর্ণরূপে আমাকেই দেন, তাহলে আমি বিশ্বাস করি এই সময়টা আপনাদের বৃথা যাবে না। আমি প্রথমে আপনাদের কাছে একটা ছবি আপনারা দেখেন, এই ছবিটা ভালোভাবে লক্ষ্য করেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা প্রথমে কি দেখতে পাচ্ছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। এরপরে দেখা যাচ্ছে আমি এইটা সম্পর্কে আলোচনা করব যে কেন এই ছবিটা আমি এখানে সার্জারি ক্লাসে দিয়েছি। আপনারা লিখবেন, এখানে মেসেজ অপশন রয়েছে, বা আপনারা যদি কেউ বলতে চান সবাই বলবেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে আমরা যদি একে অপরের তথ্য আদান প্রদান করি তাহলে খুব সুন্দরভাবে আমরা কি করতে পারবো, শিখতে পারবো। এখান থেকে কেউ একটু বলেন তো আপনারা কি ছবি দেখতে পাচ্ছেন? এই ছবিটা কার? ছবিতে কি দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একজন বলুন। একজন মহিলা ছবি। হ্যাঁ, মহিলাটা কি বয়স বেশি না বয়স কম? বয়স কম। বয়স কম, খুব সুন্দর। আরেকজন কেউ? বয়স কম, বয়স বেশি। বয়স বেশি, খুব সুন্দর। দেখেন এখানে এটা হচ্ছে এক প্রকার অপটিক্যাল ইলিউশন ছবি। এখানে দুটো ছবি আছে, অর্থাৎ বয়স বেশি এবং বয়স কম। আসুন আমরা দেখে নেই। যদি আপনি ডান সাইডে এবার দেখেন, এখানে যদি আমরা এই দিকে তাকাই, অর্থাৎ যদি এই পোর্শনটা তাকাই, তাহলে এটা একটা যুবতীর ছবি আর এটা হচ্ছে কানের দুল। এভাবে যদি তাকাই তাহলে এটা হচ্ছে কানের দুল। আর আপনারা যদি এই ছবিটা যদি অন্যভাবে দেখেন, এখানে যদি তাকান, যদি চিবুকের এখান থেকে দেখেন তাহলে দেখবেন যে এটা কি বয়স্ক মহিলার ছবি। এখন এটা কেন সার্জারি ক্লাসে এটার প্রয়োজনীয়তা কেন রয়েছে? আমরা তো শুধুমাত্র সার্জারি নিয়ে আলোচনা করব, কিন্তু আমার মনে হয় যে আমাদের মধ্যে কিছু চিন্তা ভাবনা রয়েছে যেগুলোকে পুনরায় ভাবার প্রয়োজন আছে। দেখেন, এই বয়স্ক যে মহিলা তার মধ্যে 16 বছরের যুবতী রয়েছে, আর 16 বছরের যে যুবতী রয়েছে তার মধ্যে বয়স্ক মহিলা রয়েছে। কারণ যে আজকে 16 বছর বয়স, তার অবশ্যই বৃদ্ধ হবে, সে তার বয়স বাড়বে। এবং যে বয়স্ক মহিলা তার মধ্যে অবশ্যই কি আছে, 16 বছরের সেই যুবতী লুকায়িত রয়েছে। এখন আমরা আমাদের সার্জারির ক্ষেত্রে আমরা সাধারণত কি চিন্তা করে থাকি? সার্জারি যে সাবজেক্টটা, এটা আমার দৃষ্টিকোণে, আমি যখন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়েছি এই ক্লাসটা ইচ্ছা ছিল, কিন্তু স্যারা যেভাবে আলোচনা করতেন তাতে আমার কাছে এভাবে মনে হতো যে সার্জারির বিষয়টা যারা সার্জন আছে তারা অপারেশন করবে, এটা আমাদের কাছে তেমন কোনো গুরুত্ব নেই। কিন্তু পরবর্তীতে যখন আমি এই বিষয়ে আরো পড়াশোনা করলাম তখন দেখলাম যে আসলে সার্জারির গুরুত্বটা আমাদের হোমিওপ্যাথিতে কোনোভাবেই কম করা যাবে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে বেশি হবে। কেন হবে, কি জন্য হবে, আলোচনা করলে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। তো আজকের আমার যে আলোচনা, এই আলোচনা থেকে আপনারা কি জানতে পারবেন বা আমি কি আলোচনা করতে চলেছি সেটা বলি। প্রথমত হোমিওপ্যাথিতে সার্জারির অবস্থান, এরপরে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে সার্জিক্যাল রোগ সমূহের পার্থক্য ও তাদের অবস্থান ব্যবস্থাপনা, বিশেষ করে এলোপ্যাথি এবং হোমিওপ্যাথির মধ্যে যে ব্যবস্থাপনার যে দৃষ্টিভঙ্গির যে পার্থক্যটা রয়েছে সেটা আমি
কি করতে চাচ্ছি যে সম্পূর্ণরূপে নতুন আঙ্গিকে তুলে ধরতে চাচ্ছি। হোমিওপ্যাথিতে সার্জারির অবস্থা, আমরা কিভাবে সার্জারি করি বা আমরা কোন কোন অংশটাকে খেয়াল করি বা আমাদের প্রয়োজন রয়েছে, এবং অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে সার্জিক্যাল রোগ সমূহের পার্থক্য, এখানে কি কি রোগ রয়েছে তার পার্থক্য এবং তাদের ব্যবস্থাপনা, এই সম্পূর্ণ বিষয়টা আমি কি করব, আলোচনা করব। এবং আজকের ক্লাস শেষে আমি 3D অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো যে দুটোর পার্থক্যগুলো, সেটা আপনারা অনেক সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন। এখন প্রথমে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের কোর্সের নাম কি, কাইন্ডলি একজন কেউ বলবেন। যদি চান আপনারা, যেহেতু লাইভ ক্লাস, আমরা যদি এই ক্লাসটাকে সুন্দর করতে চাই আমরা প্রত্যেক অংশগ্রহণ করব, বা আমরা মেসেজ অপশনে লিখতেও পারি যে আজকের যে আমাদের কোর্সের নামটা কি, কাইন্ডলি একটু বলবেন। আমরা মেসেজ অপশনে আমরা একটু লিখতে পারি সবাই যদি চাই, বা আপনারা বলতেও পারেন। বলেন আমাদের কোর্সের নাম কি স্যার, যে কেউ। নসরুল্লাহ রাশিদি স্যার, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি নিজেকে আনমিউট করে আপনি বলুন আমাদের কোর্সের নাম কি। ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সুন্দর স্যার, খুবই ভালো। তো আমি এটা স্যার যেটা বললেন সম্পূর্ণরূপে ঠিক আছে। দেখেন আপনারা যদি একটু কাইন্ডলি চিন্তা করেন যে এইখানে সার্জারি নামটা ডিএসএমএস, আমরা মূলত কোর্সটা করছি ডিএসএমএস কোর্স, তার অনলাইন টিউশন কোর্স আমরা করাচ্ছি। এর ফুল মিনিং এ দেখেন ডিপ্লোমা অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এখানে সার্জারি কথাটা রয়েছে, এখানে কিন্তু আমাদের কি রয়েছে, সার্জারি কথাটা রয়েছে, এই জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ। এখন এখানে আমাদের যে কোর্সটা রয়েছে এখানে দেখেন সার্জারি রয়েছে, প্রথমে ডিপ্লোমা অফ হোমিওপ্যাথিক মেডিসিন, তাহলে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন থাকবে এবং সার্জারি থাকবে, এটা অবশ্যই গুরুত্ব রয়েছে। এবং এই সার্জারির গুরুত্ব আমি মনে করি, আমাদের তো অনেক সাবজেক্ট নিয়ে পড়তে হয়, তার মধ্যে অন্যতম সার্জারি, এবং সার্জারির জ্ঞানটা যদি আমাদের পূর্ণাঙ্গ না হয়, বা আমাদের কোর্স কারিকুলামে আমরা যে বিষয়গুলো যেভাবে আলোচনা করতে চলেছি, এই কোর্সের যে জ্ঞানটা আছে, বিশেষ করে এই সার্জারি যে ক্লাসের যে জ্ঞান রয়েছে, এইটা যদি আমাদের পূর্ণাঙ্গ রূপে না থাকে তাহলে হয়তো আমাদের কোর্সটা সার্থক হবে না, অপূর্ণ থেকে যাবে। এবং আমাদের বাংলাদেশে দেয়ার আর 2 কোর্সেস অন হোমিওপ্যাথি ইন বাংলাদেশ, আমরা প্রত্যেকেই জানি দুইটা। প্রথমত ব্যাচেলার কোর্স রয়েছে, এই যে ব্যাচেলার্স কোর্স যেটাকে আমরা ডিএসএমএস বলছি, বিএসএমএস বলছি, আর আমাদের ডিপ্লোমা কোর্স যেটাকে আমরা ডিএসএমএস বলছি। তো এই ডিএস এবং বিএসএমএস এই দুইটা কোর্স আমাদের রয়েছে। এখন এই বিএসএমএস কোর্স এখানেও সার্জারি রয়েছে, ডিএসএমএস কোর্স এখানেও সার্জারি রয়েছে। তো বাংলাদেশের যতগুলো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হসপিটাল রয়েছে প্রত্যেকটা জায়গায় আমাদের এই দুটো কোর্স করানো হচ্ছে, এবং দুটো কোর্সের শেষে কিন্তু সার্জারি রয়েছে, অর্থাৎ আপনাদের সার্জারির জ্ঞান ব্যতীত এই কোর্স সম্পূর্ণ হবে না, হওয়ার নয়। এখন আসুন আমরা এই কোর্সটাকে কিভাবে প্রাণবন্ত করতে পারি। দেখেন এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, আমরা যদি চাই অফলাইনে যেভাবে আমরা ক্লাস করে থাকি কলেজে, তদ্রূপ আমরা কিন্তু এখানেও খুব সুন্দরভাবে ক্লাস করতে পারি। যদি আপনারা চান, আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, আমরা প্রত্যেকে কি করতে পারবো, একটা কলেজে যেভাবে ক্লাস করি তার থেকে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এখানে কি করতে পারবো, ক্লাস করতে পারবো। আমরা আমাদের ক্লাসটাকে আরো প্রাণবন্ত করে তুলতে পারি। আমরা কিছু যদি একটু খেয়াল করি, দেখেন এখানে প্রথমে আনমিউট অপশন রয়েছে, এখন এই অপশনটা ব্যবহার করে আমরা নিজেরা কথা বলতে পারি। এখানে ভিডিও অপশনটা রয়েছে, আপনারা চাইলে আপনাদের ভিডিওটা অন করতে পারেন, তাহলে কি হবে, চোখে চোখে আপনাদের দেখা যাবে, আমরা প্রত্যেককেই দেখতে পারবো। এরপরে কি আছে, রিয়াকশন আছে, আপনার যদি পছন্দ হয় কোনো জিনিসটা খুব ভালো লাগে আপনি বিভিন্ন সাইন সিম্বল ব্যবহার করতে পারেন, এবং প্রত্যেক ক্ষেত্রেই আপনি মেসেজ অপশনটা কাজে লাগাতে পারেন, যেখানে আমার মনে হয় আপনি যদি কোনো ক্লাস বা কোনো, যখন আমি যে স্লাইডটা প্রেজেন্ট করছি যদি আপনার কাছে মনে হয় যে এটা বুঝতে পেরেছেন, আপনি প্লাস চিহ্ন ক্লিক করলেন, প্লাস দিলেন, তাহলে আমি বুঝে নেবো যে না বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে। এবং আপনি যখন মনে করবেন যে না বোঝা যায়নি, এটা রিপিট করার দরকার আছে, তখন আপনি মাইনাস চিহ্ন দিবেন। তো প্লাস মাইনাস যদি আমরা মেসেজ অপশনে দিই তাহলে খুব সুন্দরভাবে কি করতে পারবো, আমাদের যে যোগাযোগটা রয়েছে এটা আরো সুন্দর হবে, আরো আকর্ষণীয় হবে, এবং আমরা আমাদের ক্লাসটাকে আরো প্রাণবন্ত করতে পারবো। তো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। এখন আমরা প্রথমেই জানবো
সার্জারি কি বা এর সংজ্ঞাটা দেখেন। সার্জারি যদি আমরা এই ছবিটার দিকে তাকাই তাহলে আমাদের মধ্যে কি দেখা যাচ্ছে, কয়েকটা মানুষ কি করছে, একটা মানুষ এখানে হয়তো বা শোয়া রয়েছে, আপনারা দেখুন কয়েকজন সার্জন বা ডক্টর তারা কি বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে রয়েছে। তো এটা দেখে আমরা এটা বুঝতে পারি এটা একটা জটিল ও দায়িত্বশীল ক্ষেত্র, যার জন্য প্রত্যেকটা চিকিৎসক বিশেষ করে মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিস করছে তারা কি করে উচ্চতর ট্রেনিং করে, উচ্চতর প্রশিক্ষণ নিয়ে থাকে, তাদের জন্য আলাদা তারা মনে করে এটার জন্য আলাদা জ্ঞানের প্রয়োজন, সেই জন্য তারা কিন্তু আলাদা কোর্স করে। আপনার এমবিবিএস এর পরে কিন্তু সার্জারির পরে তারা কোনো কোনো বিষয় তাদেরকে আরো অভিজ্ঞ করে তোলে, আরো বাইরে থেকে ট্রেনিং করে আনে। তো এটা কিন্তু খুবই একটা দায়িত্বশীল ক্ষেত্র এবং জটিল একটা জায়গা আমরা জানি। তো আমরা সংজ্ঞার ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি শল্যবিদ্যা আমরা বাংলায় বলি, কিন্তু আমরা প্রচলিত অর্থে কিন্তু সার্জারিটাই কিন্তু খুব প্রচলিত। এখন চিকিৎসা, এটা আমাদের চিকিৎসা বিজ্ঞান, যে আমরা যে চিকিৎসাটা, এটা যেহেতু একটা বিজ্ঞান, তো এই চিকিৎসা বিজ্ঞানের একটা অন্যতম প্রধান শাখা, যে শাখায় রোগ, বিভিন্ন ধরনের আঘাত, বিকৃতি, এটা কি করা হয়, দুটো কাজ করা হয়। প্রথমটা হচ্ছে সংশোধন, প্রথমটা কি করা হচ্ছে সংশোধন, এবং পরে হচ্ছে অপসারণ। এই অপসারণের জন্য অস্ত্রোপচারের মাধ্যমে রোগীদের চিকিৎসা করে যে শাখায়, সেটাই হচ্ছে সার্জারি, সেটাই হচ্ছে শল্যবিদ্যা। এখন এখানে কারা সার্জারি করে তাদেরকে কি বলা হয়, তাদের বলা হয় সার্জন বা শল্য চিকিৎসক। তো শল্য চিকিৎসকরা এখানে অস্ত্রোপচার করে, সেখানে অস্ত্রোপচার মাধ্যমে কি কি ধরনের তারা অস্ত্রোপচার করে থাকে আমরা সাধারণত জানি। অ্যাপেন্ডিক্স অপারেশন করে, সিজারিয়ান সেকশন হয়, হার্ট বাইপাস হয়, বিভিন্ন ধরনের আপনার সার্জারি করে থাকে, এটা আমরা কিন্তু জানি। এবং সিজার শব্দটা শোনেনি এমন ব্যক্তি পাওয়া যাবে না বললেই চলে। গ্রামে গ্রামে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু মুখে মুখে সিজার কথাটা শোনা যায়, কারণ তাদের মা বা পরিবারে বিভিন্ন মানুষের কাছে এই কথাটা কিন্তু তারা প্রচুর পরিমাণে শুনেছে। এখন আসুন আমাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে সার্জারির অবস্থান কি দেখেন। আমরা একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, আমি মনে করি প্রত্যেকটা হোমিওপ্যাথিক চিকিৎসক এক একজন সার্জন। কেন, কি জন্য আমি সার্জন বললাম, আপনারা আমার আলোচনাটা শুনলে সম্পূর্ণরূপে একমত হবেন। দেখেন হোমিওপ্যাথিতে সার্জারি যে বিষয়টা রয়েছে, এই হোমিওপ্যাথিতে সার্জারি এইটাকে একদম শেষ অবলম্বন হিসেবে দেখা হয়। হোমিওপ্যাথিতে সার্জারিকে কি করা হয়, শেষ অবলম্বন হিসেবে দেখা হয়। এবং হোমিওপ্যাথি চিকিৎসক বিশেষ করে আমরা কি করি, আমরা যে সার্জারি রোগ, এটা কি কোনো কারণ, মূল কারণ না, এটা মূল কারণ না। আমরা বিশ্বাস করি সার্জারি রোগের মূল কারণগুলোকে কখনোই সমাধান করতে পারে না, শুধুমাত্র যে লক্ষণটা আসছে সেটা সেই বিশেষ লক্ষণের উপশম করতে পারে। আমরা বিশ্বাস করি হোমিওপ্যাথিক চিকিৎসক যারা আছে, আমরা বিশ্বাস করি সার্জারি করার আগে সবসময় আমরা কি করি, ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি। এবং আমরা যদি হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যর্থ হই তাহলে তখন আমরা কি করি, সার্জারি করার সিদ্ধান্ত রোগীদেরকে দিয়ে দেই। এখন এই ক্ষেত্রটা কতটা, বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে 95% আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সেই সার্জারিটা হয়ে যায়। আর 5% ক্ষেত্রে, অর্থাৎ 5% আমাদের সার্জারি করানো লাগে। বিশেষ করে সিজারিয়ান যে সেকশন গুলো আছে, যেখানে সিজার করাতে হবে বলে দিচ্ছে, বাচ্চা উল্টো রয়েছে বা যে কোনো সমস্যা আছে, কমপ্লিকেশন আছে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ দিচ্ছি, সেখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, সুন্দরভাবে নর্মাল ডেলিভারি হচ্ছে। বাচ্চা উল্টে আছে, সবাই বলছে না সিজার না করালে হবে না, সার্জারির প্রয়োজন রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা ঘুরে গেল এবং নর্মালি আপনার ডেলিভারি হয়ে গেছে। কয়েকটা ক্ষেত্র রয়েছে, অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, টিউবাল প্রেগন্যান্সি, এরকম কিছু কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আপনার টিউবে অর্থাৎ ফেলোপিয়ান টিউবে যখন ফিটাসটা বা জাইগোটটা আটকে যায় এবং যখন সেটা বের হয় না, তখন সেটা যখন বড় হয়, যদি ফেলোপিয়ান টিউবটা ফেটে যায়, রাপচার হয়ে যায়, তখন অনেক এক্সেসিভ ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে, ব্লিডিং হচ্ছে এবং রোগীটা কি হয়, মৃত্যুর দিকে পতিত হতে পারে, লাইফ থ্রেটিং অবস্থা তৈরি হয়। সেই জন্য আমরা বলে থাকি ও ক্ষেত্রে কি করতে হবে, সার্জারি করতে হবে। কিন্তু আশার আলো হচ্ছে হোমিওপ্যাথিতে কিন্তু বর্তমানে আমরা সেই সকল ক্ষেত্রেও
দেখতে পাচ্ছি যে সার্জারি প্রয়োজন হচ্ছে না, আমরা আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সেই সার্জারিটা সম্পূর্ণ করতে পারছি। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি মনে করি আপনারা যদি চিন্তা করেন একজন সার্জন সে কি করছে, পুরোপুরি মেডিকেল পড়াশোনা তার কমপ্লিট করছে, তারপর নির্দিষ্ট বিষয় যেমন অর্থোপেডিক সার্জন, বিভিন্ন সার্জন আছে, এটা আমি আলোচনা করবই। তো তারা কি করে, এরপর আলাদা ট্রেনিং করে আনে, কারণ এটা একটা আলাদা সম্মানের জায়গা। তাহলে আমরা কেন পারছি না যে আমরা আমাদের বিএসএমএস কোর্স করে, বিএসএমএস কোর্স কমপ্লিট করে আমরা এই বিষয়টা আরো অভিজ্ঞ হব? আমরা যদি আরো অভিজ্ঞ হতে পারি তাহলে আমাদের ক্ষেত্রটা আমরা বুঝতে পারবো যে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা মেডিসিন দিয়ে সেই সার্জারিটা সম্পন্ন করতে পারবো আর কোন কোন ক্ষেত্রে আমরা পারবো না। এই বিষয়টা 3D অ্যানিমেশনের মাধ্যমে আমি ক্লাস শেষে দেখানোর চেষ্টা করব। এখন অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে সার্জিক্যাল রোগ সমূহের পার্থক্য দেখেন। আমরা সবসময় মনে করি অ্যালোপ্যাথি কি মডার্ন মেডিসিন, এটা চিকিৎসা বিজ্ঞান একটি শাখা। দেখেন এখানে দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে সার্জিক্যাল যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো কি করা হয়, অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার প্রয়োজন হয়। এখন অস্ত্রোপচার কোন কোন ক্ষেত্রে করা হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আঘাত, যেমন হাড় ভেঙে যাওয়া, টিস্যু ছিঁড়ে যাওয়া বা অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি হওয়া, যেমন আমাদের হাড়টা অ্যাক্সিডেন্ট হলো, এখান থেকে ভেঙে গেল, আমার এখানে প্রথম প্রয়োজন কি, ওটা এক্সরে করা। এক্সরে করে আমার করণীয় ওটা প্লাস্টার করে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলেও কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্লাস্টার না করি, আমি যদি সেই এক্সরেটা না করি, আমি যদি সঠিক খেয়াল না করি, তাহলে তো সেই রোগীটা কি হবে, সুস্থ হবে? নিজের কাছে প্রশ্ন করতে হবে। আমাদের সেই জায়গাটা কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা তারা কি মনে করে, অঙ্গ প্রত্যঙ্গে আঘাত হয়েছে, সেখানে যদি কোথাও ভেঙে যায় বা টিস্যু ছিঁড়ে যায়, সেই অঙ্গ প্রত্যঙ্গে যদি ক্ষতি হয় তাহলে তারা কি করে, সার্জারি করে থাকে। এরপরে কি রোগ, যেমন ক্যান্সার রয়েছে, আপনার হার্টে বিভিন্ন রোগ রয়েছে, আপনার মূত্রনালীর বিভিন্ন সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি করে থাকে, সার্জন সার্জারি করে থাকে। এবং বিভিন্ন ধরনের বিকৃতি, যেমন জন্মগত ত্রুটি রয়েছে বা কোনো প্রকার বিকৃতি হয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, হয়তো আপনার কোন একটা অঙ্গ হানি হয়েছে বা সেটা বেড়ে গেছে, ঝুলে গেছে, তো সেগুলো কি হয়, সার্জারির মাধ্যমে সেটা কেটে একটা জায়গায় নিয়ে আসা হয়। তাহলে এখানে সার্জিক্যাল রোগের ক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসারা কি চিন্তা করে, তারা চিন্তা করে যে যে অঙ্গটা প্রত্যঙ্গটা সমস্যা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, টিস্যু তারা কি করে, মেরামত করে এবং সেই জায়গায় নতুন করে প্রতিস্থাপন করা হয়। আর আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আমরা সার্জিক্যাল রোগের ক্ষেত্রে কি করে থাকি, আমরা করে থাকি, যেহেতু এটাও চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম শাখা, যেটাকে আমরা অল্টারনেটিভ মেডিসিন বলছি, এর প্রধান জায়গায় আমাদের হোমিওপ্যাথি রয়েছে অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে। তো এখানে আমরা কি করি, লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা করি। এবং যেহেতু আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে সার্জিক্যাল রোগ হলো সেই রোগগুলো, কোন রোগগুলো, যে রোগগুলো অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে, কিন্তু আমরা সেখানে কি করে, হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। আমরা বিশ্বাস করি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ওই ধরনের চিকিৎসা করা সম্ভব। এখন হোমিওপ্যাথিক চিকিৎসার লক্ষ্য হলো রোগের মূল যে কারণটা রয়েছে, আমরা শুধুমাত্র ওই যে সমস্যাটা হচ্ছে সেটা কি কারণে হচ্ছে, যে জন্মগত ত্রুটিটা হচ্ছে, এই জন্মগত ত্রুটিটা কেন হচ্ছে সেই কারণকে চিন্তা করে, আমরা মায়াজমকে চিন্তা করে আমরা ওষুধটা প্রয়োগ করি। এবং সময় থাকতে যদি সঠিক ওষুধ প্রয়োগ করা যায় তাহলে দেখা যাচ্ছে ওই ব্যক্তির শরীরে যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা, ওই রোগ প্রতিরোধ ইমিউন সিস্টেমকে আমরা এমন ভাবে সক্রিয় করি, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আমরা উদ্দীপ্ত করে ওই রোগটাকে নিরাময় করে থাকি। ঠিক আছে, আমরা ওই রোগটাকে নিরাময় করছি। এখন প্রশ্ন আসতে পারে, অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে তো আমাদের সার্জিক্যাল রোগের মধ্যে আমরা শারীরিক যে কাঠামো যেটা রয়েছে সেটা একটা ক্ষতি হিসাবে ধরা হয়, এবং এই ক্ষতিটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন আঘাত হতে পারে, সংক্রমণ হতে পারে, যেমন ক্যান্সার হলো, তাদের যে সিদ্ধান্ত, ধরেন আপনার অ্যাপেন্ডিক্স সে সমস্যা হয়েছে, আমরা বলতেছি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, বা আপনার গল স্টোনে পাথর হয়েছে, কলিলিথিয়াসিস বলা হচ্ছে, বা গল ব্লাডার স্টোন হচ্ছে, আপনার সেটা হতে পারে হার্ড স্টোন হতে পারে, সফট স্টোন হতে পারে, বা স্লাস বল হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। সেক্ষেত্রে কি করছে, অপারেট করে আপনার পিত্তথলিটাকে বাদ দেওয়া হচ্ছে। আপনার পায়ের সমস্যা হচ্ছে, পায়ে গ্যাংগ্রিন হচ্ছে, পাটা কেটে বাদ দেওয়া হচ্ছে।
হাতে গ্যাংগ্রিন হচ্ছে, হাতটা কেটে বাদ দেওয়া হচ্ছে। এখন মাথায় সমস্যা হলো, তাহলে কি মাথাটা কেটে বাদ দিবে? নিজের কাছে প্রশ্ন করেন। তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা অল্টারনেটিভ হিসাবে তাদের কাছে উপস্থাপন করতে পারেন। আপনি করবেন, অবশ্যই সেটা করবেন, কিন্তু তার আগে আপনার সুযোগ রয়েছে। আপনি একবার হোমিওপ্যাথি ওষুধ দিয়ে একবার চেষ্টা করেই দেখেন না, দেখেন ওই সার্জারি হয়তো বা প্রয়োজন হবে না, নাও হতে পারে। মাত্র 5% আপনার সার্জারি প্রয়োজন আছে। এখন অ্যালোপ্যাথিক চিকিৎসকরা সার্জিক্যাল রোগগুলো চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের সার্জারি তারা করে থাকে। এই সার্জারির বিভিন্ন ভাগ রয়েছে। তার মধ্যে কি প্রথমে হচ্ছে রিপ্লেসমেন্ট সার্জারি। এখানে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত যে কাঠামোটা রয়েছে, কাঠামোকে একটি নতুন অংশ দিয়ে প্রতিস্থাপন করা। নতুন অংশ বলতে যেমন ধরেন এই হাতটা কারো অ্যাক্সিডেন্ট হয়ে কেটে গেল, এখানে যদি সম্পূর্ণটা কেটে যায় তাহলে এটা কেটে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে এখানে একটা নতুন আর্টিফিশিয়াল একটা হাত লাগাই দেওয়া হবে। কিন্তু যদি আপনার এখানে যদি হার্টের প্রবলেম হয়, বা আপনার যদি ফুসফুসে কোনো প্রবলেম হয়, বা লিভারের সমস্যা হয়, বা কিডনির সমস্যা, কিডনি কেটে নতুন একটা কিডনি আরেকজনের কাছ থেকে এনে সেখানে কি রিপ্লেস করা হচ্ছে। রিপেয়ার সার্জারি হচ্ছে কি আপনার ক্ষতিগ্রস্ত কাঠামোকে মেরামত করা। যেমন আমার এখানে কোথাও কেটে গেল, এখানে আর একটু সুন্দর করে কেটে দুটো স্ক্রু বসিয়ে এটা রিপেয়ার করে দিল। রিমোশন সার্জারি ক্ষতিগ্রস্ত কাঠামোকে অপারেশন করা, অর্থাৎ সেটা ফেলে দেওয়া। অর্থাৎ আপনার এখানে সমস্যা হচ্ছে গ্যাংগ্রিন, এই আঙ্গুলটা ধরেই ফেলে দেওয়া, এটা হচ্ছে রিমোশন সার্জারি। তো এই ধরনের 3 প্রকার সার্জারি বহুল প্রচলিত মডার্ন মেডিসিনে। এখন হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আমরা কি করে থাকি? হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে সার্জিক্যাল রোগগুলোকে শারীরিক ও মানসিক উভয় স্তরে অসামঞ্জস্যতার লক্ষণ হিসেবে আমরা সেটা গ্রহণ করি। এরপরে এই অসামঞ্জস্যতা গুলো কেন হলো সেই কারণটা আমরা খুঁজে বের করি। আমরা যদি জানি যে এটা আঘাতের কারণে হয়েছে, কনস্টিটিউশনকে ভালোভাবে খেয়াল করি, কজেশনটাকে খেয়াল করি, সংক্রমণের কারণে হলো, মানসিক চাপের কারণে হলো, না জিনগত প্রবণতার কারণে হলো, সেই বিষয়টাকে আমরা খুঁজে বের করি। তারপরে আমরা তাদের জন্য কি করি? হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে থাকি। সার্জিক্যাল রোগের জন্য আমরা সবসময় খেয়াল করবো, আমরা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সার্জারি করছি। এই ওষুধ গুলো কি করে? রোগীর শারীরিক ও মানসিক লক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ, যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। এখন হোমিওপ্যাথিতে শল্যবিদ্যা বা আমাদের যে সার্জারি, এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের একজনকে চিকিৎসক, আমরা যে প্রকৃত অর্থে একজন ডাক্তার হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে এই চিকিৎসার জ্ঞানটা আমাদের অতীব প্রয়োজন। কারণ দেখেন, আপনি আপনার এলাকায় খুব দ্রুত সুপরিচিত হতে পারবেন যখন আপনার কাছে বেশ কিছু সার্জিক্যাল রোগ, যে সার্জিক্যাল রোগগুলো অপারেশন করা লাগতো, সেগুলো যদি কিওর হয়। যেমন পিত্ত পাথর, এটা অপারেশন করা লাগবে, আপনার কাছে ওষুধ প্রয়োগের মাধ্যমে সে সুস্থ হলো, আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে। আপনার কিডনিতে পাথর ছিল, ডাক্তাররা বলেছে ওটা অপারেশন করতে হবে, আপনি অপারেশন ছাড়া তাকে সুস্থ করলেন, আপনার সুনাম ছড়িয়ে পড়বে। এরপরে যদি আপনি দেখেন যে পিত্ত পাথর গেল, কিডনি বিভিন্ন সমস্যা, কিডনি ডায়ালাইসিস করছে, বর্তমানে কিডনির সমস্যা হয়েছে, এখন আপনার এই কিডনি ডায়ালাইসিস এর ক্ষেত্রে যদি আপনি ওষুধ দিয়ে তাকে সুস্থ করতে পারেন, এটা তো একটা অপারেশনাল কেস, সার্জিক্যাল কেস। এই ধরনের কেস যদি আপনি সুস্থ করতে পারেন, তাদেরকে যদি আরোগ্য করতে পারেন, আপনার মাধ্যমে যদি এই ধরনের রোগী যদি সুস্থ হয়, তাহলে কিন্তু আপনার সুনাম শুধু দেশে না বিদেশেও পৌঁছে যাবে। আপনি শুধু দেশে সুনাম অর্জন করবেন না, আপনি আন্তর্জাতিকভাবে দেশ ও বিদেশের বিভিন্ন কষ্টে থাকা রোগীদেরকে আপনি আরোগ্য করবেন, আপনার সুনাম ছড়িয়ে পড়বে। এই জন্য সার্জিক্যাল যে জ্ঞান, সার্জারি যে জ্ঞান, এই জ্ঞানটা আমাদের প্রত্যেককেই পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে এবং জানতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন সার্জারি বিভিন্ন শাখা রয়েছে, যেটা মডার্ন মেডিসিনরাই যারা প্র্যাকটিশনার তারা এটা করেছেন। যেমন সার্জারি, সাধারণ সার্জারি, অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, প্রসূতিবিদ্যা বা স্ত্রী রোগ বিদ্যার জন্য বা মহিলাদের জন্য যে সার্জারি করা হয়ে থাকে, শিশুদের জন্য সার্জারি করা থাকে। এইভাবে কিন্তু আপনার মূলত 6টা প্রধান শাখায় তারা বিভক্ত করে থাকে। এখন আপনি এই যে দেখেন,
একজন অর্থোপেডিক সার্জন, সে শুধু কিন্তু অর্থোপেডিক বিষয় নিয়ে কিন্তু সে পড়াশোনা করছে, ওটা নিয়ে তার জল্পনা কল্পনা। কিন্তু আমি আপনি কি করে থাকি, আমরা সব বিষয়ে পড়াশোনা করি, এটা খুবই ভালো। কিন্তু আপনি চিন্তা করুন, হোমিওপ্যাথি একটা সমুদ্র, এই সমুদ্রে আপনি যদি চিন্তা করেন সম্পূর্ণটাই আপনি নিজের মধ্যে আয়ত্ত করবেন, এটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। কিন্তু আপনি যদি কোনো একটা বিষয় যদি খুব ভালোভাবে রপ্ত করার চেষ্টা করেন, সেটা আপনার জন্য খুব সহজ হবে। আপনি সেই বিষয়টা খুব সুন্দরভাবে রপ্ত করার পর আপনি আরেকটা বিষয় ধরেন, এভাবে যদি আপনি চিন্তা করেন, যেমন আপনি যদি অর্থোপেডিক সার্জন যে পড়াশোনাগুলো করে, আপনাকে তার সাথে কম্পেয়ার করতে গেলে তার মতন করে দেখেন, দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একজন সার্জন, অর্থোপেডিক সার্জন ধরেন, তিনি কি করছেন, এই যে আপনার ওপেন সার্জারি করছে, ল্যাপ্রোস্কোপিক সার্জারি করছে, রোবোটিক সার্জারি করছে, তারা কি ইনি আরো করছে না? কিন্তু আমরা কি করছি, আমরা গতানুগতিক পদ্ধতিতে যতদূর পর্যন্ত ডিএসএমএস কমপ্লিট করেছিলাম করেছি, কিন্তু তারপরে আমরা আমাদের জ্ঞানটাকে আর বৃদ্ধি করছি না, আমরা আলাদা কোনো কোর্স করছি না, যার কারণে আমাদের জ্ঞানটা ওই যে স্থানে ছিল সেই স্থানেই থেকে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের জ্ঞানটাকে পরিধিটা বাড়াতে হবে, এই জন্য আমাদের উচ্চতর প্রশিক্ষণের দরকার আছে। যেমন আপনি দেখেন, একজন এমবিবিএস ডক্টর তিনি পাশ করার পরে সে প্রথমে চিন্তা করে যে আমি এর সাথে আর কি করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন গাইনোকোলজিস্ট সে কি করে, প্রথমে আল্ট্রাসাউন্ড কোর্স করে, ম্যাক্সিমাম। কেন করে? কারণ তিনি মনে করেন এটা তার জন্য তার চিকিৎসা করার ক্ষেত্রটাকে আরো সুন্দর করবে, সে আরো ভালো ডাক্তার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আমরা হোমিওপ্যাথিক ডক্টর, আমাদেরও সেই সুযোগটা তো রয়েছে। আমরা তো সরকারি ভাবে, আপনি গেজেট পেয়েছেন, গেজেটে তো এখন আপনার ডাক্তার লেখার বৈধতা রয়েছে, তাহলে নিজেকে কেন আপনি মনে করছেন যে না আমার পক্ষে সম্ভব হবে না তাদের মতো করে? আপনি যদি নিজে চিন্তা করেন, আমি আপনি প্রত্যেকে যদি আমাদের স্ব স্থান থেকে যদি ধরেন আমরা আল্ট্রাসাউন্ড কোর্স করলাম, আমরা ইসিজি কোর্স করলাম, তারপরে আমরা যদি চিন্তা ভাবনা করি, দেখেন আদিত্য বিড়লা হসপিটাল ইন্ডিয়াতে রয়েছে, 10 তলা ভবন, সেখানে হসপিটাল, সেটা তো হোমিওপ্যাথির মাধ্যমেই তারা রোগীকে সুস্থ করছে, সেখানে সব কিছু রয়েছে, সব ফ্যাসিলিটি রয়েছে, মডার্ন মেডিসিনের যতগুলো ফ্যাসিলিটি রয়েছে সেখানে রয়েছে। সেখানে একজন রোগীকে ভর্তি করা হয়, তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়। আমরা কেন পারছি না? কারণ একটাই, আমাদের সকলে সে আগ্রহটা নেই। কিন্তু পরিবর্তন আসতে চলেছে। এই যে আমাদের একাডেমি এইচডি হোমিও সদন, আমাদের শ্রদ্ধেয় সিইও স্যার, তিনি অক্লান্ত ভাবে পরিশ্রম করে চলেছেন এই ব্যবস্থাটাকে আমরা আরো সুন্দর করে, আমরা আন্তর্জাতিক ভাবে নিজেদেরকে কি করতে পারি, প্রমাণ করতে পারি আমরাও পারি। একটা সার্জন যেটা করে আমরাও সেটা পারি, কিন্তু তাদের যত ভালো সার্জনই হোক না কেন সেখানে একটা খুঁত থাকবে। কিন্তু আপনি জেনে রাখেন, আপনি এমন একজন সার্জন, আপনার হোমিওপ্যাথিক ওষুধে এমন সুন্দরভাবে সার্জারি করা হয় যেখানে কোনো খুঁত থাকে না, যে জায়গায় কোনো চিহ্ন কেউ দেখাতে পারবে না। একজন হোমিওপ্যাথিক ডক্টর তিনি একজন অ্যালোপ্যাথিক সার্জনের থেকে আরো নিখুঁত সার্জারি করতে সক্ষম হয় তার হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা। এই বিষয়টাকেই আমাদের জানতে হবে। তাহলে আমরা যদি জানতে পারি, তার যদি ম্যানেজমেন্টটা বুঝি, দেখেন এখানে সমস্যাটা কোথায় হয়। একজন অ্যালোপ্যাথিক ডক্টর যখন আপনার কোনো একটা গল ব্লাডার অপারেশন করতে হবে বলে দেয় যে না এখন অপারেশন করাই লাগবে, তখন সে দেখে ওপেন সার্জারি করাবে না ল্যাপ্রোস্কোপিক সার্জারি করাবে। এখন ল্যাপ্রোস্কোপিক সার্জারি করতে ধরেন আপনার প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন হতে পারে, ধরেন 15-20 হাজার থেকে 50,000 টাকা হতে পারে ওপেন সার্জারি। তখন তারা দেখে যে কোন প্রতিষ্ঠানে ভালো হবে, কোন প্রতিষ্ঠানে কিছু টাকা কম হবে, যেখানে 2-5 হাজার টাকা কম ওই জায়গাটা হয়, তারা কিন্তু সেখানে যায়, চিকিৎসা মানটা একটু ভালো, খরচটা কম, মানুষ কিন্তু সেখানে ধাবিত হয়। কিন্তু হোমিওপ্যাথিতে কেন আসে না? একজন হোমিওপ্যাথিক ডক্টর যখন সে প্রেসক্রিপশন করে যে আপনাকে এই পরীক্ষাটা করা লাগবে, সে কিন্তু করে না। কেন? তাদের কাছে মনে হয় যে হোমিওপ্যাথিক ডক্টররা কি করে এই বিষয়টা জানে না। এটা শুধুমাত্র মনে করি আমাদেরই ব্যর্থতা, কারণ আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়নি। আন্তর্জাতিক ভাবে দেখেন, বাইরের কান্ট্রিতে এমবিবিএস পড়ার পরে কিন্তু আমরা হোমিওপ্যাথি পড়ছে, লন্ডনে কিন্তু হোমিওপ্যাথি পড়ার ন্যূনতম যোগ্যতা কিন্তু এমবিবিএস পাস, সেটা কিন্তু আপনার রয়েছে। তাহলে এই যে ফ্যাকাল্টি গুলোতে তারা পড়ছে, মানুষ এমবিবিএস পাস করে বাইরের কান্ট্রিতে তারা কিন্তু হোমিওপ্যাথি পড়ছে। আমাদের জর্জ ফিজল কাছে যে আপনার কোর্স রয়েছে, ই লার্নিং কোর্স রয়েছে, সেখানে কিন্তু অনেক এমবিবিএস ডক্টর তারা ডক্টরেট পাস করে কিন্তু তারা হোমিওপ্যাথি পড়ছে। কেন পড়ছে? কারণ হোমিওপ্যাথিতে কিছু আছে, এই কিছু আছে যারা বুঝতে পারছে, তারা কিন্তু কনভার্ট হয়ে তারা হোমিওপ্যাথ হচ্ছে। আপনি একটু
পূর্বের দিকে তাকান, দেখেন আমাদের হোমিওপ্যাথির যিনি জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার, তিনি অ্যালোপ্যাথিক সর্বোচ্চ ডিগ্রিধারী ছিলেন। তিনি কিন্তু এই বিষয়গুলো জানতেন, তিনি প্যাথোলজি বুঝতেন, তিনি অ্যানাটমি বুঝতেন, তিনি ফিজিওলজি বুঝতেন। দেখেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে অ্যানাটমি ফিজিওলজি বোঝার পরে, থার্ড ইয়ারে প্যাথোলজি ভালোভাবে বোঝার পরে ফোর্থ ইয়ারের সার্জারিতে কিন্তু সেই জিনিসটা কমপ্লিট হয়। অর্থাৎ আপনি চিকিৎসা করছেন সর্বোচ্চটা, এই সর্বোচ্চটা কখন চিকিৎসা করছেন? যখন সার্জারি পূর্ণাঙ্গ জ্ঞান হচ্ছে, কারণ আপনি মেডিসিনের দ্বারা সার্জারি করে দিচ্ছেন। তাহলে এই বিষয়টা যতক্ষণ না আপনি কমপ্লিট করতে পারছেন, আপনার কিন্তু 3টা বছরের পড়াশোনাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। এই জন্যই এই সার্জারিটাকে 4র্থ বছরে রাখা হয়েছে এবং সার্জারিটাকে আপনার কোর্সের শেষে বলা হচ্ছে BHMS, অর্থাৎ লাস্টে কিন্তু সার্জারি রয়েছে, BHMS সার্জারি কিন্তু শেষে রয়েছে। অর্থাৎ সার্জারির জ্ঞান আপনাকে জানতেই হবে, আপনাকে বুঝতেই হবে। এই কোর্সটার মধ্যে এই সাবজেক্টটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, আপনারা নিজেরাই চিন্তা করবেন। এখন আপনি যখন এই পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করলেন, এখন আপনি যোগ্য হয়েছেন হোমিওপ্যাথি পড়ার জন্য বা বোঝার জন্য। দেখেন এরপরে আপনি অর্গাননে চলে আসেন। অর্গাননে আমাদের স্যামুয়েল হ্যানিম্যান স্যার কি বলেছেন? তিনি আপনার প্রথম সংস্করণে, এগুলো প্রিফেসের থেকে আমি নিয়েছি, তিনি বলেছেন যদি আমরা ভালো হোমিওপ্যাথিক ডক্টর হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আলস্য পরায়ণতা, আরামপ্রিয়তা, গোয়ার্তুমি মনোভাব, এটা পরিত্যাগ করতে হবে। কারণ এটা থাকলে সত্যের সাধক হওয়া যায় না। শুধুমাত্র কুসংস্কার মুক্ত ও অক্লান্ত উৎসাহ উদ্দীপনায় মানুষকে পবিত্রতম যে গুণ রয়েছে এই গুণে গুণান্বিত করে থাকে। আমরা চিকিৎসা বিজ্ঞানী, তিনি বলেছেন, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার কিন্তু আপনাকে চিকিৎসা বিজ্ঞানী বলছে। আপনি শুধু চিকিৎসক না, আপনি একজন বিজ্ঞানীও বটে। আপনি গবেষণা করছেন, আপনি মেডিসিন কিভাবে তৈরি করতে হবে সেটা আমাদের অর্গানন বলে দিচ্ছে। আপনাকে অবজারভেশন যে পাওয়ারটা, ওটাকে স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তাহলে আপনি বোঝেন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একজন চিকিৎসা বিজ্ঞানী। তাহলে সেইভাবে আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন, আপনি যদি আলস্যপরতা দূর করেন, আরামপ্রিয়তা দূর করেন, গোয়ার্তুমি মনোভাব থেকে যদি আপনি দূর করে যদি নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে আপনি বিশ্ব নিয়ন্তার সেবা করছেন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এবং আপনি সৃষ্টি মানবকুল রক্ষার জন্য আপনি আপনার কর্মটা করছেন, এই জন্য আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন এবং আপনি নিজেও ধন্য হবেন। এই জন্য তিনি কিন্তু সাবধান হতে বলেছেন যে এই গুণগুলো আমরা যদি একজন ভালো চিকিৎসক হতে চাই, যদি আপনি হোমিওপ্যাথিক সার্জন হতে চান, তাহলে আপনাকে পূর্ণাঙ্গ জ্ঞানটা আগে অর্জন করতে হবে, তারপরে হোমিওপ্যাথির অর্গানন বুঝতে হবে। এরপরে দ্বিতীয় সংস্করণে তিনি খুব সুন্দরভাবে বলেছেন, কি বলেছেন? চিকিৎসকরা আমার ভাই, ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে আমার কিছু বলবার নাই, চিকিৎসা শিল্পই আমার আলোচ্য বিষয়। এখন দেখেন একজন ব্যক্তি হতে পারে সে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছে, সে কেবল শুরু করেছে। এই যে শুরু করেছে, এখানে তার প্যাটার্ন করছে, সে বায়োকেমিক মেডিসিন দিচ্ছে বা সে 2-3টা মেডিসিন দিচ্ছে। কেন দিচ্ছে আপনি একটু ভেবে দেখেন। কারণ তার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সে DSMS করছে, ভালোভাবে সে ক্লাস করেনি, সে ভালোভাবে বই পড়েনি, এখন তো সে প্র্যাকটিস করতে আসছে। এখন প্র্যাকটিস করতে এসে তার তো রুটি রুজির ব্যাপার আছে, তার তো বাঁচতে হবে অনেক কষ্ট করে। হোমিওপ্যাথিতেই এটা হয়, অন্য কোনো প্যাথিতে কিন্তু এটা হয় না। হোমিওপ্যাথিক ডক্টররা অন্য একটা প্রফেশন করে, কেন মনে করে যে এটা দ্বারা কিছু সম্ভব না, ওটা পার্ট টাইম রাখে। এখন এই জায়গা থেকে আমাদের চলে আসতে হবে। একজন MBBS ডক্টর তিনি কখনোই অন্য চিকিৎসা বা অন্য কোনো ব্যবসাতে যান না, কারণ তিনি জানেন যে এটাই তাকে করতে হবে, এটার মাধ্যমে তার জীবিকা নির্বাহ করতে হবে। কিন্তু হোমিওপ্যাথরা করে না কেন? তার মধ্যে মনে হয়, আমরা সবসময় মনে করি না একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আমাদের ভাই, সে ভুল করছে, তাকে একটা মানুষ খারাপ বলছে, আমি কেন খারাপ বলবো, আমি কেন তার নিন্দাবন্ধ বলবো? আমি কি আমার ভাইয়ের নিন্দাবন্ধ করি? আমি কি আমার পরিবার নিন্দাবন্ধ করি না তো? তাহলে আমি এখন কেন করছি? এটা হোমিওপ্যাথিক পরিবার। আপনি তাকে ভালোভাবে ডেকে আনেন, তাকে বোঝান যে দেখেন আপনি যে এইটা করছেন এর থেকে তো আরো দ্রুত এইভাবে আপনি ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আপনি আমাদের এই অনলাইনে কোর্সটা করতে পারেন। আপনার যদি মনে হয় যে এই সাবজেক্টটা আপনি বোঝেননি, তাহলে আপনি অনুপ্রাণিত করেন যে না, আপনার এখন সুযোগ আছে, আগে ছিল না কিন্তু এখন সুযোগ আছে, আপনি ক্লাস করেননি, কোনো সমস্যা নেই। আপনি আমাদের HD হোমিও প্ল্যাটফর্মে যে আমাদের মেডিকেল একাডেমি রয়েছে, এখান থেকে আপনার যে সাবজেক্ট আপনি বুঝতে পারেননি সেই কোর্সটা আপনি কিনে নেন, সেটা নিয়ে আপনি ক্লাস করেন। আপনি যদি মনে করেন যে না, আমার পুরোপুরি যে কোর্সটা রয়েছে 4 বছরে আমি ভালোভাবে পড়িনি, তাহলে আপনি তাকে এই সুযোগটা দেন, তাকে আমাদের তথ্যটা দেন। তাহলে কি হবে? সে অনুপ্রাণিত হবে, সে নিজেকে আরো নতুন ভাবে গড়ে তুলতে পারবে। সে মনে করেছিল যে আমি
এখন একজন শিক্ষকতা করছি বা অন্য কোনো সরকারি চাকরি করছি বা বেসরকারি চাকরি করছি, আমি চাকরিতে যখন রিটায়ার্ড হব তখন আমি চিকিৎসা করব। আপনি বুঝান, দেখেন চিকিৎসা বিষয়টা এতটা সহজ নয়, এটা একটা জটিল বিষয়। আপনাকে এই বিষয়টা যদি করতে হয়, আপনাকে মনে প্রাণে উজাড় করে আপনাকে এই বিষয়টা শিখতে হবে। তাহলে তার মধ্যে এই বিষয়টা তখন উপলব্ধি আসবে যখন সে দ্বিতীয় সংস্করণ অর্গাননে ভালোভাবে বুঝতে পারবে। এবার তৃতীয় সংস্করণে যদি আমরা দেখি তাহলে স্যার হ্যানিম্যান স্যার কিন্তু বলছেন সদৃশ্য বিধান আরোগ্য শিল্পের সত্য দেশ ও বিদেশের চিকিৎসক বৃন্দদের এত সমাদর লাভ করেছে যে ইহাকে হেয় প্রতিপন্ন করা বা উহার বিলোপ সাধন করা আর সম্ভব নয়। দেখেন আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার সহ যারা যারা আমাদের নেতৃবৃন্দ রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের বিভিন্ন ডক্টরদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশে আমরা একটা গেজেট পেয়েছি, যে গেজেটে আপনার গবেষণার সুযোগ রয়েছে, হায়ার এডুকেশনের সুযোগ রয়েছে, আপনার ডাক্তার লেখার অধিকার রয়েছে। এখন আর পূর্বের কথা চিন্তা করলে হবে না, এখন বর্তমানে আসতে হবে। এখন আমাদেরকে বিলুপ্ত করতে চাইলেও হবে না, কারণ আমরা তথ্য প্রযুক্তির যুগ। আপনি একজন প্রকৃত চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলবেন, আপনি একজনকে সুস্থ করেছেন, রোগী আসার আগে একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট, মাঝামাঝি একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট, পরে একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট, এই 3টা রিপোর্ট যদি আপনি রাখেন, সাথে যদি তার 1 মিনিটের যদি একটা ভিডিও করে রাখেন পরিবার সহ, আপনি যখন ওইটা উপস্থাপন করবেন, সারা পৃথিবীতে এমন কেউ নেই আপনাকে কি করবে, কেউ করবে। এটা মিথ্যা, এটা কেউ এখন আর বলে কাউকে কি মিথ্যা বোঝাতে পারবে না, এই সুযোগটা কিন্তু এখন নেই। চতুর্থ সংস্করণ যদি হয় তখন আমরা প্রচলিত পদ্ধতি অনুসারী চিকিৎসক দেখেন সমাজের রোগে প্রকৃতির আত্মসাহায্যকে অতুলনীয় আরোগ্য কলা বলিয়া বিশ্বাস করে। এখানে দেখেন চিকিৎসকের সর্বোচ্চ লক্ষ্য কি? আমাদের সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে সেই যে স্বয়ং আমাদের যে সৃষ্টিকর্তা, এই যে মহান স্রষ্টা, তার প্রজ্ঞামণ্ডিত বাণী এবং যুক্তিযুক্ত বাণী আমার মধ্যে কি হয় প্রচলিত হবে যদি আমি একজন সম্পূর্ণ আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক হই। এবং আমাদের প্রত্যেকটা সংস্করণ যদি ভালোভাবে পড়ি, পঞ্চম সংস্করণে দেখেন কোন বস্তু উগ্র পদার্থ অর্থাৎ রোগবস্তু দ্বারা মানুষ রোগগ্রস্ত হতে পারে না। তাহলে একজন চাইলেই কি অসুস্থ হবে না? যখন তার ভিতরে জীবনী শক্তি, মানবদেহে আমাদের প্রত্যেকের মধ্যে শক্তি রয়েছে, 3 প্রকার শক্তি রয়েছে। কি কি? এক ওষুধ শক্তি, তারপরে কি এটা কি আমাদের মধ্যে থাকছে না? এটা আমাদের মধ্যে থাকছে না, আমাদের মধ্যে থাকছে জীবনী শক্তি এবং রোগ শক্তি, 2টো শক্তি থাকছে। আর জিন থাকে, যদি সাইলেন্ট জিন, আমাদের শরীরে 3 প্রকার জিন আছে। একটা ধরেন বেনিফিশিয়াল জিন, যেটা জীবনী শক্তি বা আমাদের ইমিউনিটি পাওয়ারকে আরো বুস্ট করছে। আমাদের ইমিউনিটি সিস্টেমে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এরকম অসংখ্য আমাদের ইমিউন সিস্টেমকে গ্রো করার জন্য অনেক কিছু রয়েছে, রক্তের মধ্যে অনেক উপাদান রয়েছে, অনেক জিন রয়েছে যেগুলোকে আমরা বেনিফিশিয়াল জিন বলে থাকি। হার্মফুল জিন রয়েছে যেগুলো আপনার রোগটাকে বাড়াচ্ছে, আপনাদের শরীরে যেমন টিবি সহ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে, এই রোগগুলোকে বাড়িয়ে তুলছে। হার্মফুল জিন প্রতিনিয়ত আমাদের শরীরে বাড়ছে, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ হচ্ছে। এবং আমাদের শরীরে সাইলেন্ট জিন থাকে যেগুলো নীরবে থাকে। এরা কি কেমন কাজ করে? আমাদের দেহের প্রতিরক্ষা বাহিনী আমাদের সমাজে, আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনীর সাথে তুলনা করলে আমরা বুঝতে পারবো। দেখেন কিছু পুলিশ থাকে যারা প্রতিনিয়ত, যেমন ফায়ার সার্ভিসের, তারা প্রতিনিয়ত কিন্তু ট্রায়াল দেয় কখন আগুন লাগবে, কখন তারা ওইটা নিভাবে। এরকম কিন্তু আপনার বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, আপনার আর্মিতে রয়েছে। এই প্রত্যেকটা বাহিনীতে কিছু সৈন্য এক্সট্রা রেখে দেওয়া হয়, যখন কোনো সমস্যা হবে, মারাত্মক হবে, যুদ্ধ বিগ্রহ হবে, তখন তাদের কাজে লাগানো হবে। আমাদের শরীরে তো সেটা রয়েছে। তাহলে আমি যদি সঠিক জানি যে এই মেডিসিন দিলে এই জিনটা অ্যাক্টিভ হবে, এই ওষুধ এই মাত্রায় দিলে, আমাদের যদি পসোলজি যেটা রয়েছে, আমাদের ওষুধ বিজ্ঞান, এগুলো যদি আমরা জানি, তখন আমরা সঠিকটা দিতে পারবো। আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে আপনি উপলব্ধি করতে পারবেন যেটা ষষ্ঠ সংস্করণে বলছেন। দেখেন আমি বিশেষ করে অ্যালোপ্যাথির সম্পূর্ণ বিপরীত পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব, তাহাই আমার আবিষ্কৃত প্রকৃত আরোগ্য কলা। পূর্বের তুলনায় বর্তমানে তাহা অধিকতর সম্পূর্ণতা লাভ করিয়াছে। হোমিওপ্যাথি একটি সম্পূর্ণ অবিমিশ্র চিকিৎসা বিধান, মূলনীতি সমূহ ব্যবহারিক ক্ষেত্রে ইহা সর্বদা অবিচল।
এখন এই যে কথাগুলো, এই কথাগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এখন কত বড় একটা পদ পেয়ে রয়েছেন। আপনি একজন সার্জন। দেখেন, হোমিওপ্যাথি অবশ্যই আমরা সার্জারি বিপক্ষে নয়। এখন অনেক রোগ আছে যেগুলো সাধারণত বলা হয় সার্জারি পর্যায়ভুক্ত, যেটা আমি বলছি, যেমন ধরেন অর্শ, মলদ্বারে ফিশার, ফিস্টুলা, পচনশীল ক্ষত, টনসিলাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, অটাইটিস, অটোরিয়া, কান পাকা, অ্যাফোনিয়া, তারপরে আপনার ইউটিআই, পিত্তপাথর, জরায়ু অর্বুদ, বিভিন্ন ধরনের সিস্ট, আচিল অর্বুদ, গ্যাংলিয়ান, বিভিন্ন ধরনের পাথর। তো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি চিন্তা করে দেখেন তো, আপনি তো চিকিৎসা যে যে প্র্যাকটিস করছেন, আপনার কাছে মনে হয় না এমন অনেক পেশেন্ট আপনি সুস্থ করেছেন? কিন্তু ওই পেশেন্টটা কত দ্রুত হয়েছে। আমাদের যদি ওই একই ধরনের রুগী দেখতাম তাহলে প্রথম যে রুগী, সেই রুগীর পরে দ্বিতীয় যে রুগী আসতো সে আরো দ্রুত সুস্থ হতো, তারপরে রুগী আরো সুস্থ হতো। একজন এমবিবিএস ডক্টর যিনি হাড়ের রুগী দেখতেছেন, তিনি খালি হাড়ের রুগী দেখতেছেন, তার কাছে প্রতিনিয়ত হাড়ের রুগী আসতেছে, তার কিন্তু আসার আগে প্রেসক্রিপশন অনেক সময় হয়ে যায়, প্যাথোলজিক্যাল রিপোর্ট দেওয়া হয়ে যায়। কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট বিষয় যদি সেইভাবে নিজেদেরকে গড়ে তুলি জ্ঞানের দিক থেকে, তাহলে দেখবেন আপনি যখন ফিশার ফিস্টুলার ট্রিটমেন্ট করছেন প্রতিনিয়ত, এবং দেখেন একজন এমবিবিএস ডক্টর ওষুধ দিয়ে যে কয়দিনে সুস্থ করছে, আপনিও যদি সেই কয়দিনের আগে যদি সুস্থ করতে পারেন, আপনার কাছে রুগী আসবে না? অবশ্যই আসবে। কেন আসবে না? কারণ আপনার কাছে আসলে অর্থের সাশ্রয় হচ্ছে, সময়ের সাশ্রয় হচ্ছে, এবং কোনো কাটাকাটি তো লাগছে না, আপনার তো দ্রুত সুস্থ হচ্ছে। এর জন্য আমাদের কি করতে হবে? এই বিষয়টা আমরা যেহেতু একজন সার্জন, প্রত্যেকটা হোমিওপ্যাথ এক একজন সার্জন, আপনার প্রত্যেকে এক একজন সার্জন হতে চলেছেন। আপনি মানুন আর না মানুন, আপনার প্রত্যেকেই সার্জন। একজন অভিজ্ঞ সার্জন যেমন চিকিৎসা করে সেই বিষয়টার ট্রিটমেন্ট করছে, আপনার ওষুধ দ্বারা সেই ট্রিটমেন্টটা করছেন। এখন এটার জন্য আমরা কেন তাদের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছি? তার অন্যতম কারণ আমরা বিভিন্ন যে আইকন গুলো তার মেডিকেলে ব্যবহার করে থাকে অনেকে জানি। এই জানাটা হচ্ছে ভাষা, সম্পূর্ণ পূর্ণাঙ্গ আমাদের জ্ঞানটা আছে কতটুকু আমরা চিন্তা করব। এখন আমরা যদি এটা চিন্তা করি তাহলে আমরা দেখবেন যে সাথে কিন্তু মেডিকেল অ্যাব্রিভিয়েশন আছে। আমরা অনেকেই প্রেসক্রিপশন করি, অনেকে করি না, কিন্তু একজন মেডিকেল ডক্টর যেভাবে প্রেসক্রিপশন করে সেভাবে যদি আপনি প্রেসক্রিপশন করেন, প্রেসক্রিপশন প্রথমে চিপ কমপ্লেন আপনি নাম দিলেন, দেখেন অনেকেই আমরা জানি হাই প্রেশারে আমরা কি লিখি? হাইপার টেনশন লিখি, কিন্তু একজন এমবিবিএস ডক্টর কিন্তু পুরোটা লেখে না। তিনি কি লেখেন? আপনি দেখেন ম্যাক্সিমাম প্রেসক্রিপশন দেখবেন এইচটিএন লিখছে। এরপরে ধরেন অনেক মেডিকেল অ্যাব্রিভিয়েশন আছে, আপনার আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তারা কিন্তু সংক্ষেপে ইউটিআই লিখছে। এরপরে দেখেন খাওয়ার নিয়ম কানুনেও তারা কিন্তু খুব সুন্দরভাবে লেখে, খাওয়ার পূর্বে তিনি কিন্তু খাওয়ার পূর্বে এটা লেখেন না, তখন তিনি লিখতেছেন এসি, এবং খাওয়ার পরে পিসি, অর্থাৎ আপনার রাতে একবার খাবে এইচএস, ওডি দিনে একবার। তো এই ধরনের যে মেডিকেল অ্যাব্রিভিয়েশন গুলো আছে এগুলো আমরা যতটা ব্যবহার করবো, একটা আমরা তো প্রথমে ডাক্তার, আমাদের পরিচয় তো আমরা প্রথমে ডাক্তার, তারপরে হোমিওপ্যাথ। তার আমি যদি ডাক্তার হই তাহলে আমার ডাক্তার হওয়ার যে যোগ্যতা সেটা আগে অর্জন করতে হবে। আর সেই অর্জন করার জন্য আমি মনে করি আমাদের প্রত্যেককেই আমাদের সার্জারির জ্ঞানটা থাকা প্রয়োজন হবে। এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে দুটো ভিডিও, এই ভিডিও দুটো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা হোমিওপ্যাথিতে কিভাবে সার্জারি করে থাকি এবং একজন মডার্ন প্র্যাকটিশনার তিনি কিভাবে সার্জারি করে থাকেন। আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা হোমিওপ্যাথ, আমরা হোমিও ডক্টর, আমরা কিভাবে সার্জারিটা করছি। Incoming call from Moitri Ident. আপনারা প্রত্যেকে দেখুন একটা জায়গা কেটে গেছে, রিপেয়ার করতে হবে। এখানে অস্টিওক্লাস্ট, অর্থাৎ আমরা হোমিওপ্যাথিক মেডিসিন যখন প্রয়োগ করছি তখন আমাদের শরীর ইমিউন সিস্টেমটা গ্রো হচ্ছে এবং আস্তে 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 ওই জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে এবং ওইখানে একটা আবরণ তৈরি হচ্ছে এবং একসময় 3 মাসের মধ্যে একটা হাড় নতুন ভাবে গঠন হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ কি হচ্ছে? ঠিক হয়ে যাচ্ছে।
এইটা হচ্ছে হোমিওপ্যাথি। আমরা হোমিওপ্যাথিক সার্জন, আমরা এই কাজটা করে থাকি। এই জায়গাটা ঠিক হয়ে গেল। এখন এটা তো আমরা হোমিও ডক্টররা করলাম, মডার্ন মেডিসিনের প্র্যাকটিশনার যারা আছেন তারাও এই কাজটা করেন। তো তারা কিভাবে করেন আমরা যদি সেটা দেখি, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের ক্ষেত্র আর তাদের ক্ষেত্রটা। তাহলে নিজেদের কাছেই আপনাদের মূল্যায়নের জায়গাটা আরো ভালো লাগবে, যে আমরা কিভাবে কি করছি এবং তারা কি করছে। By accident, you will read blood. Orient the entry tube and pin guide in the desired position. Insert the 3.2 millimeter guide pin into the আমরা proximate. যেমন সার্জারি করেছি, ওই যে জায়গাটা কেটে গেছিল, আমরা যদি দেখি ভিডিওটা দেখা যাচ্ছে কিনা আপনি একটু কাইন্ডলি একজন বলবেন। দেখেন দেখা যাচ্ছে কি? আর এখন দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। এবার দেখেন আমরাও সার্জারি করেছি ওষুধের দ্বারা। এবার একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক তিনিও ওই একই ফাড়ার জন্য তিনিও চিকিৎসা করছেন, তিনিও সার্জারি করছেন। আপনারা একটু বিষয়টা একটু খেয়াল করেন, উপলব্ধি করেন। এই জিনিসটা কত জটিল, এবং তারা এই বিষয়টার উপরে কিভাবে কাজ করে দেখেন। একটা প্রথমে নল দিল, যেখানে ভিতরে আমরা মেডিসিন দেওয়ার পর আমাদের তার ইমিউন সিস্টেমকে আমরা অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করে সেই জায়গাটা কাজ চলছিল, কিন্তু তারা সেখানে কি করতেছে, প্রথমে গর্ত করছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে। এবং এই সার্জারি গুলো কিন্তু অনেকটা ব্যয়বহুল। দেখেন পুরো হাড়টাকে আপনার ছিদ্র করে ফেললো। তাহলে উপরে আপনার প্রথমে স্ক্রু দিল, নিচে স্ক্রু দিল, তারপরে স্ক্রুটার জন্য দেখেন আপনার হাড়ের এখানে দিল, উপরে দিল, দেখেন কতগুলো স্ক্রু দিয়েছে। উপর নিচে 3টা দিয়েছে, উপরে দিয়েছে। কে বড় সার্জন আপনি নিজেকে চিন্তা করেন। আপনার সাথে একজন সার্জন আছে, এখানে একজন সার্জন কিন্তু একা চিকিৎসা তিনি করছেন না, তার সাথে কিন্তু সহযোগী অনেকজন সার্জন থাকে, অনেকে সহযোগী থাকে। তো আমরা যে সার্জারিটা করি একজন সার্জনের সাথে রেখে করি, কিন্তু আমাদের সার্জন হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত, অর্থাৎ ওই ব্যক্তির ভিতরে একটা চিকিৎসক যেটা ঈশ্বর দিয়ে রেখেছেন, সেই সার্জনকে আমরা কাজে লাগাচ্ছি এবং তাকে সাথে নিয়ে আমরা আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে তার যে বিষয়গুলো লাগবে, অর্থাৎ এখানে অনেক কিছু লাগছে, একজন তাকে সাহায্য করছে, সহযোগিতা করছে, তারপরে সে সেই বিষয়টা পাচ্ছে এবং ওগুলো লাগাচ্ছে। আর আমরাও কিন্তু সেই কাজটা করেছিলাম, ওষুধ দিয়েছি, আমাদের ভিতরে একজন সার্জন রয়েছে যার সহযোগী হিসেবে আমরা রয়েছি, আমরা কিন্তু সহযোগী, ভিতরে সার্জন রয়েছে, ওই সার্জন কি করছে, ওই ভিতরটা রিপেয়ার করে ফেলছে। এখন ওই যে রিপেয়ারটা করলো, ওই রিপেয়ার করার কারণে কিন্তু কি হলো, ওই জায়গাটা ঠিক হয়ে গেল। আমরা যেটা করলাম, আমরাও যখন করলাম তখনও ঠিক হয়ে গেল। এই যে জায়গাটা, এখন আমরা এই জিনিসটা আরো ভালোভাবে কিভাবে করতে পারি, যখন আমরা চিন্তা করব যে না আমরা এই বিষয়টাকে প্রতিনিয়ত করতে চাই,
আমরা এই বিষয়টা আরো ভালো করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে আরো মেডিকেল জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করতে হবে। আমরা যদি আমাদের কোন একটা বিষয় আমরা জানবো, হাড়ের একটা বিষয় জানবো, তাহলে আমাদেরকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। মডার্ন মেডিসিনে তারা যেভাবে প্র্যাকটিস করে, দেখেন আমরা যদি এভাবে 3D অ্যানিমেশনের মাধ্যমে প্রত্যেকটা ক্লাস করি, আমরা যদি এভাবে প্রত্যেকটা বিষয় জানি যে আমাদের হাড়গুলো রয়েছে এখানে, তাদেরকে প্রত্যেকটা বিষয় জানানো হয়, একজন সার্জনকে জানানো হয়, প্রত্যেকটা বিষয়ের গুরুত্বটাকে জানানো হয়, কিভাবে কাজ করতে হবে সেটা জানানো হয়। আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা অর্গানের ভিতরে যে সমস্যাটা হচ্ছে, আমরা সেই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে পারি। আপনার যে কোনো রোগ, সেই রোগ সম্পর্কে জানতে হবে, তার প্যাথোলজি জানতে হবে। অবশ্যই আপনি তো সার্জন, আপনার মূল উদ্দেশ্য কি? তার ওই রোগটাকে যে কষ্টটা আছে এটা একদম নির্মূল করে দেওয়া, একজন সার্জন যেভাবে করে, তো সেভাবে তো আপনি করবেন। তো সেই করতে গেলে আপনাকে কি করতে হবে? জানতে হবে। এখন আপনি যদি এভাবে যদি এই নাই জানেন যে কিডনিটা দেখতে কেমন, আপনি যদি তাকে বলেন যে কিডনির এই বিষয়গুলো আপনি যদি বর্ণনা করেন, তখন তো রোগী কি বুঝতে পারবে? আপনি একজন সার্জন, আপনি কি একজন সার্জন, হোমিওপ্যাথিক সার্জন, আপনি মেডিসিন দ্বারা সেই কাজটা করে থাকেন। একজন অ্যালোপ্যাথিক ডক্টর যে কাজটা করে, আপনিও সেম কাজটা করেন, কিন্তু সে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, আপনি লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন না। কিন্তু আপনি যখন জ্ঞানের জায়গাটা ওই পজিশনে নিবেন, তখন কিন্তু আপনার কাছে রুগী আসবে। আস্তে আস্তে আস্থার জায়গাটা হবে কখন? যখন আপনি একজন এমবিবিএস ডক্টর যে কথাটা বলছে, আপনিও সেম কথাটা বলবেন, তখন রুগী বুঝবে না একজন এমবিবিএস ডক্টর যা বলে এই ডাক্তারও তো তাই বলে, উনি যেটা লিখে ইনিও তাই লেখে, উনি পরীক্ষা দেয় ইনিও পরীক্ষা দেয়, শুধুমাত্র ওষুধের মাধ্যমে এসে সার্জারি করে দিচ্ছে, আমার কষ্ট লাগছে না, আর উনি তো এত টাকা নিচ্ছে। তখন আপনার কাছে সেই মূল্যায়নটা আসবে। এভাবে আমাদের প্রতিনিয়ত রুগী দেখতে হবে, এবং আমরা যদি প্রতিনিয়ত এভাবে নিজেদেরকে গড়ে তুলি, তাহলে আমরা খুব ভালো করতে পারবো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যারা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, আপনার প্রত্যেকেই খুব এখানে অনেক অভিজ্ঞ ডক্টর রয়েছেন, আপনাদের যারা ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে তারা অনেক অভিজ্ঞ, এবং বিভিন্ন কলেজে লেকচারার হিসেবে তারা শিক্ষাদান করছেন। আপনারা তাদের কাছ থেকে শিখতে পারবেন। আমি বিশ্বাস করি অন্ততপক্ষে আমার দুটো সাবজেক্ট, থার্ড ইয়ারের প্যাথোলজি এবং ফোর্থ ইয়ারের সার্জারি, এই দুটো সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই অন্ততপক্ষে এই ক্লাস দুটো অন্ততপক্ষে করেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ এই দুটো করেই কিন্তু আমাদের সর্বশেষ আলটিমেট যে গোল, আমরা একজন ভালো চিকিৎসক হতে চাই। আমরা শুধু দেশে না, আমরা বিদেশে সব আন্তর্জাতিক ভাবে আমরা কি করব? আমাদের যশ ও খ্যাতি ছড়িয়ে দিব চারিদিকে আমাদের চিকিৎসার মাধ্যমে। আর এটার জন্য এই সার্জারির জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসলে আমি এতটুকু বলবো যে কারণ রাত 11টা বাজে, আপনারা এখনো আমার সাথে আছেন, সকলে আছেন, এটাই আসলে অনেক ভালো লাগার ব্যাপার যে রাত 11টার সময় আপনারা আছেন। আশা করি আমার নেক্সট ক্লাসটা আলোচনা হবে হচ্ছে এই যে মেডিকেল অ্যাব্রিভিয়েশন এবং আমরা যে আইকন গুলো ব্যবহার করে থাকি, এই প্রত্যেকটা বিষয় আমার প্রত্যেকটা ক্লাসে থাকবে, এবং প্রতি ক্লাসে আমি কোনো বিষয়টা নিয়ে আসব। আমাদের মূল যে সাবজেক্ট, যেটা আমাদের কোর্সে যে সিলেবাসটা দেওয়া আছে তার সাথে মানে এগুলো অতিরিক্ত হিসেবে আমি যুক্ত করেছি আমার ক্লাসে। আপনারা প্রত্যেকেই তো আমাদের সিলেবাসটা পেয়েছেন, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তো সেখান থেকে তো আপনারা দেখছেন, কিন্তু তার সাথে আমি এই জিনিসটা অ্যাড করেছি। ধন্যবাদ ডাক্তার জিসি রয়কে সুন্দর একটা আলোচনা করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেটা আসলে সবারই জানা দরকার এবং গভীরভাবে জানা দরকার। কারণ আমাদের কাছে ডাক্তাররা, রোগীরা আসে হচ্ছে সবখানে দেখায়, শুধু এমবিবিএস না, এমডি করা এবং যাকে বলা যায় আছে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে।
তারপরে আমাদের কাছে চিকিৎসা নিতে আসে, তাহলে আমাদের শিখতে হবে তাদের থেকেও আপগ্রেড ভাবে। কারণ আমাদের রোগীরা যখনই আসে তারা অনেক কিছু জেনে আসে, আর আমরা যদি কম জানি তখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের উপরে যখন আমরা প্রেসক্রিপশনটা করব সেটা তো অবশ্যই আমাদের ভালো করে জেনে নিতে হবে। এইভাবে যদি আলোচনা করা হয় মনে হয় অনেক ভালো কিছু জানা ও শেখা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর এমডি আতিকুল্লাহ স্যার, আপনাকেও ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে আপনারা দিতে পারেন। তো আমার প্রতি বৃহস্পতিবারে রাত 10টা থেকে আমার ক্লাস রয়েছে। আমি আমাদের অত্র প্রতিষ্ঠানের 4র্থ বর্ষের সার্জারি এই ক্লাসটাই আমি করাচ্ছি। তো আমার অনুরোধ থাকবে আপনারা আমার ক্লাস অংশগ্রহণ করবেন, এবং আমাদের যে আমার প্যাথোলজি ক্লাস সেটা আপনারা অংশগ্রহণ করবেন। সাথে আমাদের এই প্ল্যাটফর্মে যতজন ডক্টর রয়েছেন প্রত্যেকেই প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ, এবং আপনার যাকে পছন্দ তার ক্লাসটা আপনি করে দেখেন। আমাদের অনলাইনে আপনাদের দেওয়া আছে। আপনাদের বর্তমানে আমাদের যে ট্রায়াল ক্লাস চলছে, এই ক্লাসগুলো রয়েছে। তো এই ট্রায়াল ক্লাসগুলো আপনারা করতে পারেন, আপনাদের যারা পরিচিত তাদেরকে আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন। এই মাস ধরেই সকলেই এই ক্লাস লিঙ্ক পাবে। আপনাদের কাছে যদি মনে হয় যে না এই কোর্সটা আসলে কার্যকর হবে বা তারা এখান থেকে কিছু শিখতে পারবে, তাহলে আপনার পরামর্শে যদি একজন ব্যক্তি উপকৃত হয় তাহলে আমরা মনে করবো যে আমাদের পরিশ্রম সার্থক। আমাদের সিইও স্যার উপস্থিত আছেন? তাহলে আমাদের রেকর্ডিংটা অফ করা যায় যেহেতু আলোচনা শেষ। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে সকলকে শুভরাত্রি জানাচ্ছি, এবং আবারও আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আমাদের যে যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যত জায়গায় ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনারা আমাদের যে ক্লাসের কিছু লিংক পাবেন, এটা আপনারা শেয়ার করবেন। আপনার ভালো লাগাটাই, যেটা আপনার ভালো লেগেছে, যেটা আপনি বুঝেছেন সেটাই আপনি আপনার কমেন্টে দিবেন, আপনার মতামতটা দিবেন। তাহলে হবে কি অনেকেই এটা বুঝতে পারবে, যারা অংশগ্রহণ করেনি তারা অংশগ্রহণ করে তারাও উপকৃত হবে। কারণ আমরা চিকিৎসক, আমরা ভাই। আমাদের হ্যানিম্যান স্যার বলেছেন আমরা যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসক, আমরা প্রত্যেকের ভাই, আমরা প্রত্যেকেই একটা পরিবার। এই পরিবারটাকে একত্রিত করতে হবে এবং সকলের জ্ঞানটাকে সমৃদ্ধ করতে হবে। কারণ আগামীতে আমরা প্রত্যেকে এমন একটা সিচুয়েশনে ফেস করব যেখানে প্রত্যেকটা মডার্ন মেডিসিন ডক্টর আমাদেরকে পেশেন্ট রেফার করবে এবং আমরা তাদেরকে সুস্থ করব। এই দিন আসতে চলেছে। আপনাকে কি করতে হবে? নিজেকে তৈরি করতে হবে। শুধু আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন তাহলে দেখবেন আগামীতে যে রোগীগুলো আসছে সেই রোগীর চাপ আপনাকে সামলাতে হবে। সেই জন্য আপনাকে তথ্য প্রযুক্তি এবং জ্ঞান দ্বারা নিজেকে সমৃদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। শুভরাত্রি সকলকে। আমাদের সিইও স্যার বা জয়ন্ত স্যার আপনারা কেউ উপস্থিত আছেন? হ্যাঁ আমি আসছি। আপনার আলোচনা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে। তারপর খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আগামীকাল আমরা একটা মিটিং কল করেছি, হ্যাঁ, রাত 9:30 আমাদের টিচাররা আমাদের ক্লাসগুলো একটু মূল্যায়ন করব, তারপর পরবর্তী পদক্ষেপ নিয়ে একটু কথা বলবো। থাকবেন ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপে নোটিশ দিয়ে দিছি অলরেডি। অবশ্যই স্যার। নাসরুল্লাহ রাশিদি স্যারও আছেন, আপনাকেও বললাম। ইনশাল্লাহ থাকবেন রাত 9:30।